আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। 2026-এর 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না ডক্টর ইউনূস। তার আগেই হবে নির্বাচন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 ধাপে অংশ নেয়া 20 রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। যুদ্ধাবস্থার মধ্যে দেশ সব ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে আবারও গোলামি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। চলমান অস্থিরতা দূর করতে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে রোববার যমুনায় 2 দফা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রাজনৈতিক দলগুলো মতবিরোধ কমিয়ে আনতে নিয়মিত আলোচনার উপর জোর দেন। অন্তর্বর্তী সরকারের উপর জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সরকারকে আরও মনোযোগী ও গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বেশি করে রাজনৈতিকভাবে তাকে ইনভলভ হতে হবে, কথাবার্তা বলতে হবে, ডিসকোর্স হতে হবে এবং কি কর্মসূচি তিনি নিতে চাচ্ছেন সেইটা বলতে হবে। বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে, সেই নির্বাচনের রোডম্যাপ তার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান, তার ডেডলাইন কবে, সেই সম্পর্কে তার বলা উচিত। বিতর্কিত ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনার উইজডমের উপরে, আপনার প্রজ্ঞার উপরে বিষয়টাকে আমরা দেখতে চাই। সকলের যে ঐক্য, সেই ঐক্য কামনা করেছেন যে রাজনৈতিক দিক থেকে এবং দেশের শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, সমস্ত জনগণ এবং বিশেষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি, তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন, গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি, একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না। জনগণের উপর ভরসা রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানান ইসলামী রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রবিরোধী চক্রান্ত রুখে দিয়ে আপনি মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন। এই জন্য আমরা বলছি প্রয়োজনীয় সংস্কারগুলো আপনারা দৃশ্যমান তরিত আপনারা এটা করবেন এবং যারা নাকি আমাদের মায়ের কোলকে খালি করেছে, আমাদের দেশকে সন্তান হারা করেছে এবং পঙ্গুত্ব বরণ করেছে, এই অপরাধীদেরকে, ফ্যাসিস্টদেরকে, গুমিদেরকে, খুনিদেরকে আয়নাঘর যারা বানিয়েছে, আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে। কোনো কার্যকলাপ অন্তত তার দ্বারা সম্পন্ন হবে না। তিনি তার উপর আস্থা রাখার জন্য আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা বলেছি যে এই সকল বিষয়ে, বিশেষ করে করিডোর ইস্যুতে, বন্দর ইস্যুতে, আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পলিসি মেনটেন করে। নির্বাচন 30 জুনের পরে যাবে না, প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 30 জুনের ওই পারে যাবে না, ইলেকশনটা 30 জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়, এটা উনি বলেছেন। মানে যারা এই কনস্পাইরেসিগুলো করছে তাদের ইন্টেনশন হচ্ছে আমরা যেন আবার গোলামিতে ফেরত যাই। প্রয়োজনীয় সংস্কার, 24শে জুলাই হত্যা ও বিগত স্বৈরাচার আমলে হত্যা গুমের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় রাজনৈতিক দলগুলো। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আলোচনা ফলপ্রসূ না হলেও প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনীতি ও নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম এবং অবসরপ্রাপ্ত মেজর জামান মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এগিয়ে এলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারের পদত্যাগের আলোচনায় উদ্বেগ, উৎকণ্ঠা এবং গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে 3 রাজনৈতিক দল, বিএনপি, জামাত ও এনসিপি। অস্থিরতা নিরসনের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত 3 দলই রয়েছে আগের অবস্থানে। এরপরও চলমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বসা তো সবসময় পজিটিভ ব্যাপার, প্রয়োজন বোধে আবার বসতে হবে, তারপরে আবার বসতে হবে
এই বসে বসেই এক ধরনের কনসেনসাসে আসতে হবে যে আমরা কখন নির্বাচনটা চাই। সরকারের পক্ষ থেকে খুব ক্লিয়ার মেসেজ দরকার। যদি ইলেকশনটা ডিসেম্বরে হয়, ডিসেম্বরের জন্য রোডম্যাপ, যদি জানুয়ারিতে হয় জানুয়ারির জন্য রোডম্যাপ। এই কাজটা আমরা পরিষ্কার করে বললে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের ট্রাস্ট আসে। সেনাপ্রধানের বক্তৃতার পর যে পরিস্থিতি যেভাবে মনে হচ্ছিল একটা অস্থিতিশীল অবস্থা, আমার মনে হয় যে আজকে এই সময়ে এসে পরিস্থিতি অনেকটাই শান্ত, স্থিতিশীল হয়েছে, শান্ত হয়েছে। গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে দেশের মানুষের কাছে একটি বিশেষ স্থান অর্জন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলমান সংকট নিরসন কিংবা হ্রাসে তিনি ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তারা। উনি অনেক গ্রহণযোগ্য একজন নেতা, অনেক গ্রহণযোগ্য, সবার কাছে উনি সম্মানিত। উনি যদি একটা আহ্বান জানান দেশের মানুষকে, বিএনপিকে, তার দলের নেতাকর্মীকে, সবাইকে যারা এটার অংশীজন, তাদের সবাইকে যদি একটা আহ্বান জানান, তাহলেও বোধহয় পরিস্থিতিটা একটু শান্ত হতে পারে। বেগম জিয়া তো অনেক প্রাজ্ঞ মানুষ, উনি রাজনীতির অনেক কাঠখড় পোড়ানো মানুষ, সুতরাং ওনার একটা ভূমিকা থাকতে পারে, তবে সেটা দলের মধ্যে সমঝোতার প্রেক্ষিতে হয়। দাবি ভিন্ন হলেও সংলাপের মাধ্যমে তিন দল এক পথে মিলিত হবে এবং সে অনুযায়ী সবকিছু রোডম্যাপ হবে বলে মনে করেন তারা। অন্যথায় বিপদের শঙ্কা তাদের। তিন পক্ষই ঠিক কথা বলেছেন, তারা তাদের দাবি উপস্থাপন করেছেন এবং এক পর্যায়ে এসে এই তিনজনের দাবিটাই সমন্বিত করে হয়তোবা একটা আমরা পথ নকশা পাবো। আলটিমেটলি একটা সমাধানে আসতেই হবে, এটা কোনো বিকল্প নাই। যদি এই বিকল্প না থাকে, আমরা যদি কনসেনসাস আসতে না পারি, তাহলে যেটা হবে যে আমাদের কোনো পরিবর্তন হবে না, আমরা যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই থেকে যাব। সংকট নিরসনে বড় দল হিসেবে বিএনপিকে সরকারের সহযোগীর ভূমিকায় থাকতে হবে, এমন মত উঠে আসে তাদের কথায়। খান আলামিন, RTV, ঢাকা। সংবিধান সংশোধন নিয়ে দ্বিমত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতীয় ঐকমত্যের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের মত বিনিময়ে কথা জানান তারা। তবে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব বিষয়ে এক হয়েছে তা জানানোর পাশাপাশি স্বচ্ছতার জন্য যে বিষয়ে সমঝোতা হয়নি তাও জনগণকে অবহিত করা হবে। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপে বৈঠক শেষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা মনে করি দুই দিক থেকে জিনিসটা হওয়া। রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী, আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা। বলেন, গেল 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। আমাদের সোসাইটি ধর্মীয় ভ্যালু এবং ফ্যামিলি ভ্যালু দিয়ে রান করে। সেইখানে ধর্মীয় যারা আছেন, ধর্মীয় পার্সোনালিটি আছেন, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে আমার দরকারি কথা বলতে পারবো, আমি যে মবাক্রান্ত হব না, এইটার জন্য আসলে কি ধরনের জায়গা তারা তৈরি করবেন। ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনায় ঐকমত্য তৈরিতে বিস্তারিত আলোচনা করবে কমিশন। যেসব বিষয় ঐকমত্য তৈরি করা যাবে না, সেসব বিষয় জনসম্মুখে প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। নাগরিক সমাজের চিন্তা ভাবনাগুলোকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আমরা এখানে আপনাদেরকে অনুরোধ জানিয়েছি। সমাপনী বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আরও বলেন, বারবার রক্ত দেওয়া সম্ভব নয়, তাই এই সুযোগ কাজে লাগাতে হবে। এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কিন্তু কেবলমাত্র সেটা এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমি প্রথম থেকেই বলছি যে সবটা অর্জন করা যাবে না, কিন্তু যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করতে হবে। সংস্কার কার্যক্রমে ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। শাকিলা করিম, RTV, ঢাকা। ফ্যাসিবাদ শক্ত হাতে রুখে দিতে অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন নির্বাচিত সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কোনো রাগ অভিমান নয়, দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করে বলেও জানান তিনি। ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। বিএনপির পুরনো মিত্র ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দলটির প্রধান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অনতিবিলম্বে নির্বাচন শিডিউল ঘোষণা না হলে রাস্তায় নামবে দেশের মানুষ। আপনি এই কিংস পার্টির কথায় ওঠেন, বসেন, চলেন, তাকে দিয়ে করবেন না। এই শিশু বাচ্চাকে দিয়ে দল চলবে না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের মতো চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না দেশের জনগণ। নাগরিকরা তাদের দাবিতে সোচ্চার হলে তাতে রাগ করার কিছু নেই বলেও মনে করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু তারেক রহমান বলেন, জনগণকে অন্ধকারে রেখে নেওয়া সরকারের কোনো পরিকল্পনা টেকসই হবে না। বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে সংস্কার দূরভিসন্ধিমূলক বলেও মনে করেন তিনি। জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না। বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। বলেন, মানুষ সংস্কার বোঝে না, মানুষ চায় স্বস্তি। ভোটের অধিকার প্রয়োগ করতে জনগণ উদ্গ্রীব বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। নেতাদের রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও চিন্তাবিদরা। সোল USA স্কুল অব লিডারশিপের উদ্যোগে বাংলাদেশের সামাজিক দায়িত্বশীল নেতৃত্ব ও সুশাসন শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এটা বলেন। রাজধানীর সেডাপ মিলনায়তনে ডক্টর শরীফুল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডনের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলিয়ার হোসেন। গণতান্ত্রিক চর্চার বিকাশে রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক পদ্ধতির সংস্কার দরকার বলে সেমিনারে একমত হন বক্তারা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 5ই আগস্ট লড়াই সংগ্রাম শেষ হয়ে গেছে বলে ভাবা হয়েছিল, কিন্তু একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দুপুরে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় এক পথসভা শেষে এসব কথা বলেন তিনি। এ সময় হাসনাত দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার কথা বলেন। পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা ভেবেছিলাম 5ই আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের গড়তে হবে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তাব দিয়েছে খেলাফত আন্দোলন। আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির আমির আবু জাফর কাশেমি। বিগত 3টি জাতীয় নির্বাচনে জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অধিকার পুনরুদ্ধারে বর্তমান কমিশন সক্ষম। বৈঠকে সংগঠনের 2 অংশের নিবন্ধন নিয়ে সমস্যা সমাধানে কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারই স্থানীয় সরকার নির্বাচনগুলো তাদের দলীয় লোকদেরকে পাশ করানোর চেষ্টা করে। এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের প্রস্তাব যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে তৃণমূল থেকে মেম্বার চেয়ারম্যান সৎ এবং যোগ্য লোক যারা দেশের সেবক হবেন, বাস্তবে দেশের সেবা করবেন, তারাই উঠে আসতে পারবেন। 5 আগস্ট চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা করার মামলায় ফরমাল চার্জ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এর মাধ্যমে জুলাই গণহত্যার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই সঙ্গে দিল্লি থেকে অডিও বক্তব্যে বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে ব্যাখ্যা চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন GM মাহমুদ। গত 5 আগস্ট এভাবেই রাজধানীর চানখারপুলে প্রতিবাদী মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয়, হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ 6 জনকে। জুলাই আগস্টে এভাবে নির্দয় ও নিষ্ঠুরভাবে 1,500-এর বেশি মানুষকে হত্যা করা হয়। গুলিবিদ্ধ হয় 23,000-এরও বেশি মানুষ। চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, যার মধ্য দিয়ে জুলাই গণহত্যার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এর আগে এ মামলার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইনডাইটমেন্ট বা ফরমাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, সেটা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেল। আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার এমন বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি বলে প্রসিকিউশনের অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার ব্যাখ্যা চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। এছাড়াও গত 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে 6 জনের লাশ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন 24 জনের মধ্যে দাখিলের নির্দেশও দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে এ মামলার 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 5 টাকা বাড়িয়ে 60 থেকে 65 টাকা, আর ঢাকার বাইরে 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে সরকার। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়েছে সরকার, তাই ঈদের পর 10 দিন ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন বেলাল হোসেন। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে প্রতি বছরই থাকে বিস্তর অভিযোগ। ন্যায্য মূল্য না পেয়ে ঘটে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাও, বঞ্চিত হয় এতিমখানার শিশুরাও। এমন বাস্তবতায় সঠিক মূল্য নিশ্চিত করতে তৎপর সরকার। সচিবালয়ে চামড়ার মূল্য নির্ধারণ নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ঠেকাতে এবার সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া রপ্তানিতেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। বাজারের সরবরাহকে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। উপদেষ্টা জানান, এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 65 টাকা, আর ঢাকার বাইরে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা, এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায়, এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে, এবং
1150 টাকা ঢাকার বাইরে। এদিকে পশুর হাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকা মহানগরে 20টি হাট বসবে এবার। এছাড়া 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেন তিনি। গরুর যে গাড়ি এইগুলি আসবে, ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটারে ক্লিন করে পারবে। ফাঁকা ঢাকায় জনগণের জানমালের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। আসন্ন ঈদুল আজহা ঘিরে 10 কোটি টাকার সমমূল্যের উপহার সহ ঈদ উইথ শাওমি ক্যাম্পেইন আনলো গ্লোবাল টেক জায়ান্ট এবং বাংলাদেশের স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। দেশের সব শোরুমে এই ক্যাম্পেইনের আওতায় শাওমি স্মার্টফোন কিনে নির্বাচিত যোগ্য ফ্যানরা পুরস্কার হিসেবে পেতে পারেন 5 লাখ টাকা মাল্টিডোর রেফ্রিজারেটর অথবা এসি সহ চমৎকার সব উপহার। আকর্ষণীয় এই অফারটি গত 7 মে শুরু হয়ে চলবে চাঁদ রাত পর্যন্ত। বিশেষ এই ক্যাম্পেইনটির আওতায় শাওমি রেডমি নোট 14 কিনে গ্রাহক উপহার হিসেবে পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা নিশ্চিত 500 টাকা ক্যাশব্যাক। স্থপতি শিক্ষার্থীদের নিয়ে গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউটস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হল সৃজনশীলতা ও উদ্ভাবনের প্ল্যাটফর্ম আর্ক জ্যাম 2025। পৃষ্ঠপোষকতায় ছিল শাসিমেন্ট। গত 22 মে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশের স্বনামধন্য স্থাপত্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী অংশ নেয়। এতে শিক্ষার্থীরা প্রাকৃতিক উপকরণ দিয়ে ঘর তৈরি থেকে শুরু করে হাইকিংয়ের মাধ্যমে প্রকৃতি ও মানুষের মাঝে সংযোগ স্থাপন করে। তারা নগর ও পরিবেশে ভূমিকা রাখবে বলে বিশ্বাস আয়োজকদের। এবার খেলার খবর। ক্রিকেট। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আজ পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। রোববার সকালে লাহোর পৌঁছানো দলটিতে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া টিম ম্যানেজার নাফিস ইকবাল সহ মোট 10 জন ছিলেন এই বহরে। দলের বাকিরা পাকিস্তানে যাবেন সোমবার। একই দিনে দলের সাথে যোগ দেওয়ার কথা আইপিএলে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমানের। সবকিছু ঠিক থাকলে আগামী 28 মে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-20। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 30 মে ও 1 জুন। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।